হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভৌতিক গল্প। আশা করছি এই গল্পটি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে মেন গল্পে যাওয়া যাক। বিকেল প্রায় শেষ। আকাশের পশ্চিম পাশে সূর্যটা ধীরে ধীরে নিচে নামছে। শেষ আলোটা ধানক্ষেতের ওপর পড়ে চারপাশকে অদ্ভুত হলুদ রঙে ঢেকে দিয়েছে। একটা সরু মাটির রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে আরিয়ান। শহর থেকে এই গ্রামে আসতে তার প্রায় 4 ঘন্টা লেগেছে, কিন্তু শেষ 1 ঘন্টা পথ যেন সবচেয়ে দীর্ঘ। রাস্তার দুই পাশে কোনো দোকান নেই, কোনো মানুষের ভিড় নেই, শুধু ধানক্ষেত, বাঁশঝাড় আর মাঝে মাঝে পুরনো গাছ। আরিয়ান একবার পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো নেটওয়ার্ক নেই। সে বিরক্ত হয়ে ফোনটা আবার পকেটে ঢুকিয়ে রাখলো। পেছনে বসা মেহনুর হাই তুলে বলল, ভাই আর কত দূর? আরিয়ান বলল, আর বেশি না। এই বেশি না কথাটা তুই গত 40 মিনিট ধরে বলছিস। আরিয়ান হেসে ফেলল। তোর যদি এত সমস্যা হয় পরের বার তোকে আনবো না। মেহনুর কিছুক্ষণ চুপ থেকে বলল, তা ঠিক আছে, কিন্তু একটা কথা বলি। আরিয়ান বলল, বল। তোর বাবা যে বাড়িটা রেখে গেছে সেখানে কেউ থাকে না কেন? আরিয়ান এবার একটু চুপ করলো। জানি না। তুই ছোটবেলায় ওই বাড়িতে গিয়েছিলি না? হ্যাঁ, অনেক বছর আগে। তাহলে তুই জানিস না বাড়িটা এত বছর বন্ধ কেন? আরিয়ান এবার রাস্তার দিকে তাকিয়ে বলল, বাবা এসব বিষয়ে কখনো কথা বলতে চাইতেন না। তার বাবা মারা যাওয়ার আগে শেষ কয়েক মাসে একটা বিষয় আরিয়ান মনে পড়ত। বাবা প্রায় ঘুমের মধ্যে চমকে উঠতেন, কখনো কখনো গভীর রাতে উঠে বারান্দায় দাঁড়িয়ে থাকতেন। একবার আরিয়ান জিজ্ঞেস করেছিল, বাবা কি হয়েছে? তার বাবা শুধু বলেছিলেন, কিছু না। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে সে বলেছিলেন, কখনো যদি ওই বাড়িতে যাস একা যাস না। তখন কথাটা গুরুত্ব দেয়নি আরিয়ান। আজ সেই কথাটাই বারবার মনে পড়ছে। হঠাৎ মেহনুর সামনে আঙুল তুলে বলল, ওই দেখ। রাস্তার পাশে একটি ছোট্ট চায়ের দোকান। দোকানের সামনে কয়েকজন বৃদ্ধ বসে আছে। আরিয়ান মোটরসাইকেল থামালো। দুজনেই নেমে দাঁড়ালো। চায়ের দোকানের বৃদ্ধরা তাদের দিকে তাকালো। কেউ কথা বলল না। আরিয়ান পানি চাইতে যাবে এমন সময় সাদা দাড়িওয়ালা একজন বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার চোখ সরাসরি গিয়ে থামলো আরিয়ানের মুখে। তুমি কি রাশিদের ছেলে? আরিয়ান অবাক হয়ে গেল। জি। আপনি আমার বাবাকে চিনতেন? বৃদ্ধ কিছুক্ষণ কোনো কথা বললেন না, তারপর ধীরে ধীরে বললেন, চিনতাম। মেহনুর হেসে বলল, তাহলে কাকা, আমাদের বাড়িটা কোন দিকে বলবেন? বৃদ্ধের মুখে হাসি মিলিয়ে গেল। তিনি রাস্তার শেষ প্রান্তের দিকে তাকালেন, তারপর বললেন, ওই বাড়িতে আজ রাতে থেকো না। আরিয়ান ভ্রু কুঁচকে বলল, কেন? বৃদ্ধ এবার তার দিকে তাকালেন, চোখ দুটো অদ্ভুত স্থির। কারণ রাতের পর ওই বাড়ি আর আগের মতো থাকে না। মেহনুর চুপ হয়ে গেল। আরিয়ান হেসে বলল, কাকা, বাড়িটা তো বহু বছর বন্ধ ছিল, এমন কি হবে? বৃদ্ধ আর কিছু বললেন না, শুধু যাওয়ার আগে একটি কথা বললেন, তোমার বাবা শেষবার যখন এসেছিল সেও এই একই কথা বলেছিল। আরিয়ান থমকে গেল। আমার বাবা শেষবার কবে এসেছিলেন? কিন্তু বৃদ্ধ তখন দোকানের ভেতর চলে গেলেন। কোনো উত্তর নেই। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মেহনুরের দিকে তাকিয়ে বলল, চল। দুজন আবার মোটরসাইকেলে উঠল। সূর্য তখন প্রায় ডুবে গেছে, আর মাত্র কয়েক মিনিটের পথ। কিন্তু রাস্তা যত সামনে এগোতে লাগলো ততই চারপাশ অস্বাভাবিক নীরব হয়ে উঠল। কিছু দূরে গিয়ে আরিয়ান দেখল রাস্তার ডান পাশে একটা পুরনো পুকুর। পুকুরের পানি একদম স্থির, একটুও ঢেউ নেই। মেহনুর হঠাৎ বলল, ভাই, ওই পুকুরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। আরিয়ান ব্রেক চাপলো। দুজনেই পেছনে তাকালো। পুকুরের ধারে একটি সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে, অনেক দূরে, মুখ দেখা যাচ্ছে না। আরিয়ান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, হয়তো গ্রামের কেউ। মেহনুর বলল, কিন্তু এত রাতে পুকুরের ধারে দাঁড়িয়ে আছে কেন? আরিয়ান আর কথা বাড়ালো না, মোটরসাইকেল চালিয়ে এগিয়ে গেল। কয়েক মিনিট পর তারা গ্রামের একেবারে শেষ প্রান্তে পৌঁছালো। সামনে দেখা গেল বাড়িটা, পুরনো দোতলা বাড়ি, চারপাশে বড় বড় গাছ, জানালাগুলো অন্ধকার। সামনে লোহার গেট মরিচায় প্রায় কালো হয়ে গেছে। আর বাড়ির চারপাশে এমন নীরবতা যেন সেখানে বহুদিন ধরে কোনো মানুষ কথা বলেনি। আরিয়ান মোটরসাইকেল থামালো। সে ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে একটা পুরনো চাবি বের করলো। চাবিটা তার বাবার আলমারি থেকে পাওয়া। তালা খুলতে গিয়ে হাতটা একবার থেমে গেল। তার বাবার শেষ কথা আবার মনে পড়ল, ওই বাড়িতে একা যাস না। আরিয়ান চাবিটা তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দিল। খটাং, তালা খুলে গেল। সে গেটটা ঠেলে খুলল। ঠিক সেই মুহূর্তে বাড়ির ভিতর থেকে একটি ঠান্ডা বাতাস এসে তার মুখে লাগলো।
এত ঠান্ডা বাতাস যেন বাড়িটার ভেতরে কেউ বহুক্ষণ ধরে অপেক্ষা করছিল। আরিয়ান ধীরে ধীরে বাড়িটার দিকে তাকালো, তারপর অন্ধকার বারান্দার দিকে। সেখানে কেউ নেই, কিন্তু ঠিক তখনই দোতলার একটি জানালা খুব ধীরে নিচ থেকে বন্ধ হয়ে গেল। মেহনুর ফিসফিস করে বলল, ভাই। আরিয়ান কোনো উত্তর দিল না, কারণ সে জানালাটার দিকে তাকিয়েছিল। আর জানালাটা বন্ধ হওয়ার ঠিক আগে সে স্পষ্ট দেখতে পেয়েছিল জানালার ওপাশে কেউ একজন দাঁড়িয়েছিল। আরিয়ান কয়েক সেকেন্ডে দোতলার জানালার দিকে তাকিয়ে রইল। তার চোখের সামনে এখনও সেই দৃশ্যটা ভাসছে। জানালার ওপাশে যেন একজন দাঁড়িয়েছিল, কিন্তু পরক্ষণে জানালাটা বন্ধ হয়ে গেছে। মেহনুর ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। তুইও দেখেছিস, তাই না? আরিয়ান সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কি? জানালায় কাউকে? আরিয়ান এবার মেহনুরের দিকে তাকালো। হয়তো পর্দা ছিল। মেহনুর বিরক্ত হয়ে বলল, পর্দা কি মানুষের মতো দাঁড়িয়ে থাকে? অন্ধকারে ঘুম দেখা যেতে পারে। তুই সব কিছুর একটা যুক্তি বের করবি, তাই না? আরিয়ান হালকা হাসলো, চেষ্টা করব। সে আবার বাড়িটার দিকে তাকালো। এবার জানালাটা পুরোপুরি অন্ধকার, কেউ নেই। কিছুক্ষণ পর দুজন বাড়ির ভেতরে ঢুকলো। প্রধান দরজাটা খুলতেই ভেতর থেকে পুরনো কাঠ আর স্যাঁতসেঁতে গন্ধ বেরিয়ে এলো। বাড়ির ভেতরে ঢুকে আরিয়ান থমকে গেল। বছরের পর বছর বন্ধ থাকার পরও আশ্চর্যজনকভাবে ঘরের অনেক জিনিস আগের জায়গাতেই আছে। পুরনো ছোপা, দেওয়ালে কয়েকটা ছবি, এক কোণে কাঠের আলমারি, আর সিঁড়ির নিচে একটি পুরনো লোহার ট্রাঙ্ক। মেহনুর ব্যাগ নামিয়ে বলল, তোর বাবা সত্যি এখানে থাকতেন? হ্যাঁ। তখন বাড়িটা কেমন ছিল? আরিয়ান চারদিকে তাকিয়ে বলল, মনে নেই ঠিক মতো। সে ছোটবেলায় মাত্র একবার এখানে এসেছিল। তখন তার বয়স খুব কম। কিছু কিছু ছবি মনে আছে। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা বাবা, একজন মহিলা তাকে কোলে নিয়েছিলেন, আর একটা লম্বা করিডোর যার শেষে একটা দরজা ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, দরজাটার কথা মনে পড়তে আরিয়ানের মাথায় হঠাৎ চাপ অনুভব হলো। সে চোখ বন্ধ করলো। এক মুহূর্তের জন্য মনে হলো খুব ছোটবেলায় সে ওই দরজার সামনে দাঁড়িয়েছিল। দরজার ওপাশ থেকে কেউ তাকে ডাকছিল, আরিয়ান। সে চোখ খুলে ফেললো। মেহনুর জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। আরিয়ান মাথা ঝাঁকিয়ে স্মৃতিটা সরিয়ে দিল। আগে নিচতলার ঘরটা পরিষ্কার করি। দুজন কাজ শুরু করলো। বিকেলের আলো ধীরে ধীরে কমে গেল। বাড়ির ভেতরে অন্ধকার ঘন হতে লাগলো। মেহনুর একটা ঘরের জানালা খুলতে গিয়ে বলল, এই জানালাটা খুলছে না। আরিয়ান এগিয়ে গেল। দুজন মিলে চাপ দিতেই জানালাটি হঠাৎ খুলে গেল। ধরাম। বাইরের বাতাস সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে পড়ল। কিন্তু বাতাসের সঙ্গে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। দূর থেকে যেন কোনো মহিলা কাঁদছে। মেহনুর স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শুনছিস? আরিয়ান কান পেতে রইল। কিছুক্ষণ পর আবার শব্দটা এলো, খুব ক্ষীণ, খুব দূর থেকে। কেউ যেন কাঁদছে। আরিয়ান জানালার বাইরে তাকালো। বাড়ির পেছনে বাঁশঝাড়, তারপর নদী। কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না, হয়তো বাতাসের শব্দ। মেহনুর এবার বিরক্ত হয়ে বলল, সব কিছুর উত্তর বাতাস। আরিয়ান কিছু বলল না। জানালাটা বন্ধ করতে গিয়ে তার চোখ হঠাৎ মাটির দিকে পড়ল। জানালার নিচে ধুলোর ওপর একটা জিনিস পড়ে আছে। সে সেটা তুলে নিল। ছোট্ট একটা রূপার নূপুর, পুরনো, ধুলায় ঢাকা। মেহনুর বলল, এটা এখানে কিভাবে এলো? আরিয়ান নূপুরটা হাতে নিয়ে তাকিয়ে রইল। কেন জানি জিনিসটা তার কাছে পরিচিত মনে হলো। সে মনে করার চেষ্টা করলো কোথায় দেখেছে। হঠাৎ তার মাথায় একটা অস্পষ্ট ছবি ভেসে এলো। ছোটবেলায় একটি মেয়ে পায়ে ঠিক এমন নূপুর ছিল, কিন্তু সেই মেয়েটি কে? আরিয়ান কিছুতেই মনে করতে পারল না। ঠিক তখন বাইরে থেকে কারো কণ্ঠ শোনা গেল, আপনারা বাড়িতে উঠেছেন? দুজনে চমকে উঠল। দরজার কাছে গিয়ে আরিয়ান দেখলো একজন তরুণী দাঁড়িয়ে আছে, হাতে একটি ছোট ব্যাগ, মুখে স্বাভাবিক শান্ত ভাব। মেয়েটি বলল, আমি নীরা, পাশের বাড়িতে থাকি। আরিয়ান মাথা নেড়ে বলল, আমি আরিয়ান। নীরা কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার চোখ চলে গেল আরিয়ানের হাতে থাকা নূপুরটার দিকে। মেয়েটির মুখে স্বাভাবিক ভাবটা মুহূর্তেই বদলে গেল। সে নিচু গলায় বলল, এটা আপনি কোথায় পেলেন? আরিয়ান অবাক হয়ে বলল, জানালার নিচে। নীরা আর কোনো কথা বলল না, শুধু নূপুরটার দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, এটা এখানে থাকার কথা না। কেন? নীরা উত্তর দিল না। কিছুক্ষণ পর বলল, আপনারা আজ রাতেই কি এখানে থাকবেন? আরিয়ান বলল, হ্যাঁ। নীরা এবার বাড়িটার ভিতরের দিকে তাকালো। তার চোখ গিয়ে থামলো সিঁড়ির ওপর। তারপর সে বলল, তাহলে একটা কথা মনে রাখবেন। আরিয়ান অপেক্ষা করলো। নীরা খুব নিচু গলায় বলল, রাতের পর দোতলায় যাবেন না। মেহনুর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কেন? নীরা এবার আরিয়ানের চোখের দিকে তাকালো। তার মুখে স্পষ্ট ভয়। কারণ দোতলার শেষ ঘরটা বহু বছর ধরে বন্ধ। একটু থেমে সে বলল,
আর মাঝে মাঝে তার গলা কেঁপে গেল। সেই ঘরের ভেতর থেকে কেউ দরজায় কড়া নাড়ে। আরিয়ান নীরার দিকে তাকিয়ে রইল, তারপর হেসে বলল, কেউ যদি ভেতরে থাকে? নীরা মাথা নাড়ল, ওই ঘরে কেউ থাকে না। কথাটা বলেই সে চলে গেল। আরিয়ান দরজার কাছে দাঁড়িয়ে রইল, তার হাতে তখনও সেই পুরনো নূপুর। আর নীরা চলে যাওয়ার পর বাড়ির ভেতরে আবার সেই অদ্ভুত নীরবতা নেমে এলো। কয়েক সেকেন্ড পর দোতলার দিক থেকে খুব ক্ষীণ একটি শব্দ ভেসে এলো, ঠক। আরিয়ান ধীরে ধীরে মাথা তুলল। মেহনুরও সিঁড়ির দিকে তাকিয়ে আছে। তারপর আবার ঠক। এবার শব্দটা আরো পরিষ্কার, দোতলার শেষ ঘরের দিক থেকে এসেছে। আরিয়ান কিছু না বলে সিঁড়ির দিকে এগিয়ে গেল। মেহনুর তার হাত ধরে ফেলল। নীরা তো বলল না যেতে। আরিয়ান ধীরে ধীরে বলল, আমি শুধু দেখতে যাচ্ছি। ঠিক তখন ওপর থেকে তৃতীয়বার শব্দ হলো, ঠক। আর সেই শব্দের পর খুব ক্ষীণ একটি মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আরিয়ান। কণ্ঠটা এতটাই নিচু ছিল যে মুহূর্তের জন্য আরিয়ানের মনে হলো সে হয়তো ভুল শুনেছে। সে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে রইল, মেহনুর তার পেছনে। তুইও শুনেছিস? মেহনুর উত্তর দিল না, তার চোখ বড় বড় হয়ে গেছে। আরিয়ান আবার শুনতে চেষ্টা করলো, কিছু নেই, শুধু বাড়ির পুরনো কাঠের কোথাও একটা কর্কশ শব্দ শোনা যাচ্ছে। মেহনুর ধীরে ধীরে বলল, চল নিচে যাই। আরিয়ান বলল, একটু দাঁড়া। সে সিঁড়ির ওপরের অন্ধকারের দিকে তাকালো। দোতলার করিডোরটা নিচ থেকে পুরো দেখা যাচ্ছে না, শুধু একটি সরু অংশ দেখা যাচ্ছে। আর করিডোর একেবারে শেষ একটা দরজা। দরজাটি বন্ধ, কিন্তু দরজার নিচ দিয়ে অন্ধকারের মধ্যে একটি সরু দেখা যাচ্ছে। মনে হলো ঘরের ভেতরে আলো আছে। আরিয়ান কয়েক ধাপ উপরে উঠল। মেহনুর ফিসফিস করে বলল, ভাই সত্যি বলছি, আমার ভালো লাগছে না। আরিয়ান এবার আর কিছু বলল না। সে ধীরে ধীরে করিডোরে উঠল। দোতলায় পা রাখতে একটি ঠান্ডা বাতাস তার মুখে লাগলো। নিচে যখন দাঁড়িয়েছিল তখন বাতাসটা টের পাওয়া যায়নি। এখানে যেন অন্যরকম ঠান্ডা। করিডোরের দেওয়ালে কয়েকটি পুরনো ছবি ঝোলানো। আরিয়ান টর্চের আলো ফেলতে ফেলতে এগোতে লাগলো। একটা ছবির সামনে গিয়ে থেমে গেল। ছবিটা তার বাবা দাঁড়িয়ে আছেন, তার পাশে একজন অচেনা মহিলার করে একটি ছোট্ট মেয়ে, আর মেয়েটার পায়ে একজোড়া রূপার নূপুর। আরিয়ান বুকের ভেতর কেমন করে উঠল। সে হাতে থাকা নূপুরটার দিকে তাকালো, তারপর ছবির দিকে। মেহনুরও কাছে এসে দাঁড়ালো। এই ছবিটার মেয়েটি কে? আরিয়ান বলল, জানি না। তোর বাবা কি বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমার মা। তাহলে এই মহিলাকে? আরিয়ান ছবিটা দেওয়াল থেকে খুলে নেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই ঠাস, করিডোরের শেষের দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল। দুজনেই চমকে উঠল। মেহনুর বলল, আমরা কিন্তু দরজাটা ছুঁইনি। আরিয়ান দরজার দিকে এগিয়ে গেল, দরজার হাতলে হাত রাখলো। হাতলটা বরফের মতো ঠান্ডা। সে টান দিল, দরজাটা খুলল না। আরেকবার চেষ্টা করলো, না, ভেতর থেকে যেন কেউ আটকে রেখেছে। আরিয়ান নিচু হয়ে দরজার নিচের ফাঁক দিয়ে তাকালো। অন্ধকার, কোনো আলো নেই। সে উঠে দাঁড়াতে ভেতর থেকে একটি শব্দ এলো, খুব ক্ষীণ, খস। তারপর আবার খস খস, যেন কেউ মেঝের উপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। মেহনুর পেছনে সরে গেল। ভাই, কেউ আছে? আরিয়ান উত্তর দিল না। শব্দটা এবার দরজার একেবারে কাছে এসে থেমে গেল। দুজনে নিঃশব্দে দাঁড়িয়ে। হঠাৎ দরজার ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ, আমার নূপুরটা। আরিয়ানের শরীর শিউরে উঠল। সে অনিচ্ছা সত্ত্বেও বলল, কে? কোনো উত্তর নেই। আবার কণ্ঠটা এলো, এবার আরো কাছে, আমার নূপুরটা ফিরিয়ে দাও। মেহনুর আরিয়ানকে টেনে পেছনে সরিয়ে দিল, চল। আরিয়ানও এবার আর দাঁড়ালো না। দুজন দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নিচে এসে আরিয়ান হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। মেহনুর বলল, তুই দরজার ওপাশে কি শুনলি? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, একটি মেয়ের কণ্ঠ। কি বলছিস? আরিয়ান তার হাতে থাকা নূপুরটার দিকে তাকালো। নূপুরটা ফেরত দিতে বলেছিল। মেহনুরের মুখ শুকিয়ে গেল। নূপুরটা তো আমরা এইমাত্র পেয়েছি। আরিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঠিক তখনই বাইরে থেকে কারো পায়ের শব্দ শোনা গেল। দুজনে দরজার দিকে তাকালো। কেউ বাড়ির সামনে দিয়ে হাঁটছে। আরিয়ান দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। অন্ধকার উঠান, দূরে বাঁশঝাড়, কেউ নেই। কিন্তু মাটির ওপর একটি অদ্ভুত জিনিস দেখা গেল। ভেজা মাটির ওপর কয়েকটি পায়ের ছাপ, একজোড়া মানুষের পায়ের ছাপ। ছাপগুলো বাড়ির গেটের দিক থেকে এসেছে আর গিয়ে থেমেছে ঠিক তাদের প্রধান দরজার সামনে। আরিয়ান নিচু হয়ে ছাপগুলো দেখল। মেহনুর বলল, বাইরে তো বৃষ্টি হয়নি। সত্যি হয়নি। আকাশ পরিষ্কার, মাটি শুকনো, তবু পায়ের ছাপগুলো ভেজা। আরিয়ান আঙুল দিয়ে একটি ছাপ ছুঁতে গেল। তার আগেই পায়ের ছাপের ওপরের পানি ধীরে ধীরে মাটির মধ্যে ঢুকে গেল। মেহনুর পিছিয়ে গেল, চল ভেতরে। আরিয়ান এবার আর আপত্তি করল না। দুজন দরজা বন্ধ করে দিল।
কিন্তু দরজা বন্ধ করার আগে আরিয়ানের চোখ একবার গেটের দিকে গেল। গেটের বাইরে দাঁড়িয়ে আছে নীরা। সে দূর থেকে বাড়িটার দিকে তাকিয়ে, আর তার মুখে এমন একটি ভয় যেন সে জানে এইমাত্র বাড়ির ভিতর কি ঘটেছে। আরিয়ান দরজা খুলে বাইরে যেতে চাইলে নীরা হাত তুলে থামিয়ে দিল। তারপর দূর থেকে ঠোঁট নেড়ে বলল, নূপুরটা ফেলে দিন। আরিয়ান অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো। নূপুরটা এখনো তার হাতেই। সে আবার নীরার দিকে তাকালো, কিন্তু নীরা সেখানে নেই। মাত্র কয়েক সেকেন্ডের জন্য সে চোখ সরিয়েছিল। এখন গেটের বাইরে শুধু অন্ধকার, কেউ নেই। আরিয়ানের বুকের ভেতর প্রথমবার সত্যিকারের ভয় ঢুকে গেল, কারণ সে বুঝতে পারলো নীরা শুধু এই বাড়ির ইতিহাস জানে না, সে এই বাড়ির ভেতরে কিছু একটা সম্পর্কে এমন সত্য জানে যা আরিয়ান এখনো জানে না। তো আজকের এই গল্পটা এই পর্যন্তই। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আমি খুব দ্রুত চেষ্টা করব পরের পর্বটি দেওয়ার। ধন্যবাদ।